জয় গুরু। খামখেয়ালি প্রাণ চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আমরা পড়ব নীলাচলে ঠাকুর নিগমানন্দ গ্রন্থ থেকে 1335 সাল। জয় গুরু। 1335 সালের বৈশাখে অক্ষয় তৃতীয়া উৎসবে যোগ দেওয়ার জন্য ঠাকুর হারিশহরে আসেন। তারপর আবার পুরীতে গিয়ে শ্রাবণ মাস পর্যন্ত থেকে ভাদ্রে গুরুধামের মহোৎসবে যোগ দিতে আসেন। 22শে ভাদ্র হাওড়া হতে লিখছেন, আজ যাওয়া হলো না, এখানকার ভক্তরা কিছুতেই যাইতে দিল না। তাহাদের ইচ্ছা 1 মাস এখানে থাকিয়া বস্তার হইতে ঘুরিয়া আসিয়া পুরী যায়। বাড়ি ভাড়ারও ব্যবস্থা হইতেছে। আমি অবশ্য মত দিই নাই, তাহাতে সকলেরই অসুবিধা, অথচ ভক্তদের অনেক টাকা খরচ হইয়া যাইবে। তবে যদি অগত্যা থাকিতে হয় পরে জানাইব, নতুবা সোমবার একাদশীর দিন রওনা হইয়া মঙ্গলবার প্রাতে পুরী পৌঁছিব। 26শে ভাদ্রই পুরী চলে এসেছিলেন ঠাকুর। 29শে আশ্বিন তিনি বস্তার রওনা হন। রাজা ও রানীর একান্ত আগ্রহী। তার সঙ্গে হরেন্দা, প্রজ্ঞানন্দ মহারাজ ও ফণীবাবু সঙ্গী ছিলেন। শ্রী শ্রী নিগমানন্দ স্মৃতি ও শ্রুতিস্মৃতিতে এই বস্তার যাত্রার বিবরণ ও উল্লেখযোগ্য ঘটনা সবই লিপিবদ্ধ আছে। বড় হয়ে আমি দাদামশাইয়ের নিজের মুখে বস্তার যাত্রার বর্ণনা শুনেছি। কি সুন্দর করেই যে বলতেন তিনি, আজও যেন কানে বাজে। ঠাকুর মহারাজকে বস্তারে নিয়ে গিয়ে রাজা সাহেব অনেকগুলি সুন্দর সুন্দর ফটো তুলেছিলেন। তার মধ্যে একখানি মাত্র বারিপদা সম্মিলনী উপলক্ষে সাধারণ্যে প্রকাশিত হয়েছে। এসব ফটো বাইরে প্রকাশ না পায় যেন ঠাকুরের এই আদেশ থাকাতেই রাজা সাহেব শেষ পর্যন্ত ওগুলি অপ্রকাশিতই রেখেছিলেন। কয়েকখানা ফটো ঠাকুর আমাদের দেখিয়ে আবার রাজা সাহেবকে ফেরত দেন মনে আছে। ঠাকুর মহারাজকে বস্তারে নিয়ে যাওয়ার পর রানী প্রফুল্ল কুমারী তার কাছে দীক্ষা নেন। দেহান্ত হওয়ার কিছু আগে 1363 সালের আর্যদর্পণে রাজা সাহেব তাদের দীক্ষা লাভের অব্যবহিত পূর্বে ও পরের অনেক কিছুই লিপিবদ্ধ করে রেখে গেছেন। বস্তার থেকে কলকাতা হয়ে কার্তিকের শেষে পুরী ফিরে ঠাকুর মহারাজ সম্ভবত মাসখানেক পুরীতে ছিলেন। উড়িষ্যা স্বীকৃতি সালে ভক্তদের অন্যতম ঈশ্বর সাহু, বালাজি রাজু ও দীনবন্ধু দেও এই 3 জন সেই সময় নীলাচল কুটিরে ঠাকুরের দীক্ষা পান। অগ্রহায়ণের শেষে ঠাকুর পুরী থেকে বেরিয়ে মধ্যবাংলা সারস্বত আশ্রমে সম্মিলনীতে যোগ দেন ও আসাম মঠে যান। মঠ থেকে আবার বাংলায় নানা জায়গায় ভ্রমণে যেতে হয়। 17ই ফাল্গুন ময়নামতি আশ্রম থেকে নীলাচল কুটিরে লেখা একখানি চিঠি উল্লেখযোগ্য। মঠে রানী যে ভাবের নেশা লাগাইয়া দিয়েছিল তাহার ঘরে বেশ আনন্দেই ছিলাম। রাস্তায়ও একদিন পর্যন্ত সে আনন্দ ছিল, কিন্তু ভক্তের বাড়ি আসার পর আবার সহজ অবস্থা ফিরে এসেছে। বাহিরটা নৈরাশ্যপূর্ণ বিরক্তিকর লাগিতেছে, কিছুই ভালো লাগে না। যাক, আমি যে কয়দিন বাঁচিব এই রূপেই কাটিবে। আমার সবই আছে, অথচ সর্বসুখে বঞ্চিত হইয়া কেবল পরের বোঝা মাথায় করিয়া দিন কাটাইতেছি। কোথায় গেলে কিভাবে থাকিলে যে শান্তি পাইব কিছুই বুঝিয়া উঠিতে পারিতেছি না। চিঠিখানায় ঠাকুরের অন্তলীলার ভাবটি পরিষ্কার ফুটে উঠেছে। অনেক প্রবোধ দিয়ে অনেক ভুলিয়ে গারবিলে মা যে দেওয়ানাকে সংসারে পাঠিয়েছিলেন, আবার সে বিরাগী হয়ে গেছে। হাতছানি দিয়ে মাই যেন ঘরের ছেলেকে ঘরে ফিরিয়ে নিতে চাইছেন। ধুলা খেলা তাই ভালো লাগছে না, আর ছটফট করছে মন। বিরস আলুনি বোধ হচ্ছে সব কিছু। এরপরও 7 বছর ছিলেন ঠাকুর, কিন্তু ওটা চক্রভ্রমী মাত্র, পারব্ধ হয়। তিরোভাবের ভূমিকা শুরু হয়েছিল 30 সালেই, যেদিন মঠ ছেড়ে চলে এসেছিলেন পুরীতে বিশ্রাম লাভের সংকল্প নিয়ে। 10ই চৈত্র ঠাকুর ভ্রমণান্তে পুরী ফিরে এলেন। 12-14 বছর আগে ঠাকুরের মাঝে মাঝে বুকে একটা ব্যথা ধরতে আরম্ভ করেছিল। এ সম্বন্ধে একটা অবিশ্বাস্য কথা শুনেছি। কোনো প্রিয় শিষ্যের হৃৎপিণ্ডে এরকম ব্যথা বা স্নায়ুশূলের প্রচণ্ড প্রকোপ ছিল। লোকান্তরিত হওয়ার পর সূক্ষ্মদেহে সে যন্ত্রণায় শিষ্যটি মুহ্যমান হয়ে আছে জেনে গুরুশক্তিতে আবিষ্ট ঠাকুর মহারাজ নিজ দেহে এই ঘোর পারব্ধ ভোগের সংকল্প করেন। এই ব্যথা সেই ব্যথায় কোনো ডাক্তারি ঔষধে তার উপশম হয় না। প্রথম ব্যথাটা 2 বছরে একবার আক্রমণ করত, কিন্তু যত দিন যেতে লাগলো ততই তার পীড়ন উগ্র হয়ে উঠতে লাগলো। 35 সালে ঠাকুর বারবার এই দারুণ হৃৎপিণ্ডের ব্যথায় আক্রান্ত হতে থাকেন। শেষে এমন হলো যে বুকের একদিকে সবসময় একটা বেদনা লেগেই আছে। ঠাকুরের চিঠির 3য় খণ্ডের 95 নম্বর, 2য় খণ্ডের 98 নম্বরের চিঠিতে এই বুকের বেদনা ও অসুস্থতার উল্লেখ রয়েছে। চিঠি দুটির তারিখ যথাক্রমে 1335 সালের 13ই ও 23শে চৈত্র। এই চিঠিতেই
জানিতে পারি চৈত্রের শেষে ঠাকুর দার্জিলিং রওনা হবেন। রাজা ও রানী সাহেবা বস্তার হতে কলকাতায় এসে ঠাকুরকে নিয়ে যাবেন ঠিক হয়েছিল। দার্জিলিংয়ে তারা বাড়ি ভাড়া ও অন্যান্য আনুষঙ্গিক ব্যবস্থার ভার নিয়েছেন। ঠাকুরের শরীর অসুস্থ, গ্রীষ্মকালে দার্জিলিংয়ের মনোরম আবহাওয়ায় তার দেহ হয়তো কিছুটা সুস্থ হবে, এই হলো রাজা সাহেবের যুক্তি। তিনি ও রানী প্রফুল্ল কুমারী এই সময় ঠাকুরের নিয়ত সাহচর্য কামনা করেছিলেন। বস্তার যাওয়া ঠাকুরের পক্ষে অত্যন্ত কষ্টকর, সেটা ওই একবার যাওয়াতেই বোঝা গেছে। কলকাতায় গরম বেশি, কাজেই ঠাকুরকে নিয়ে রাজদম্পতির দার্জিলিং যাত্রায় সবচেয়ে সঙ্গত মনে হলো। ঠাকুরকে 2-3 মাস ওখানে আটকে রাখতে চান তারা। কেন? তার কারণ রানী আসন্ন প্রসবা, তার গর্ভে এসেছে বস্তার রাজবংশের বংশধর, হয়তো বা রায় সিংহাসনের ভাবী উত্তরাধিকারী। রানীর প্রথম সন্তান একটি মেয়ে। এবার স্বামী স্ত্রী উভয়েরই কামনা কুলপ্রদীপ একটি পুত্র সন্তান। যদি সে কামনা সত্য হয়, রাজপুত্র যেন জন্ম মুহূর্তে গুরুর আশীর্বাদ পায়, তাই ঠাকুরকে সঙ্গের সাথী করা। রানীর প্রসবকাল পর্যন্ত ঠাকুর মহারাজকে তাদের কাছে থাকতে হবে। বস্তারের রাজদম্পতিকে ঠাকুর অত্যন্ত স্নেহ করতেন। তিনি সানন্দে অনুমোদন করলেন তাদের প্রস্তাব। রাজা সাহেব সেই সঙ্গে প্রস্তাব করলেন ঠাকুরের নিজস্ব সেবক ও সেবিকারাও নীলাচল কুটির হতে দার্জিলিং যাবেন এবং এই কয়েক মাস ওখানে থাকবেন। ওরা সঙ্গে না থাকলে ঠাকুরের অসুবিধা হবে হয়তো। রাজবাড়ির দাসদাসীরা ঠাকুর সেবার কী জানে? বিধি বিড়ম্বনায় তারা স্বামী স্ত্রী ও পদমর্যাদার বাধায় সব সময় নিজ হাতে ঠাকুর সেবার সৌভাগ্য পাবেন না। অতএব ব্রহ্মচারীদের একজন ও মায়েরাও চলুন দার্জিলিংয়ে। সব দিক বিবেচনা করে এ প্রস্তাবে ঠাকুরও সায় দিলেন। নীলাচল কুটিরে তখন হরেন্দার সহকারী আরেকজন সেবক ছিলেন। কুটিরের ভার হরেন্দাকে দিয়ে এই সেবকটিকে ও মায়েদের হাওড়ায় ফণীবাবুর বাসায় পাঠিয়ে দিতে বলে ঠাকুর আগে কলকাতা চলে গেলেন। কয়েকদিন পরে হরেন্দা এদের তুলে দিলেন পুরী এক্সপ্রেসে। আমার বিচারে বলতে গেলে এইখানেই নীলাচল কুটিরের একটা পর্ব শেষ হলো। এটি আমার শ্রুতি পর্ব। এতক্ষণ যা লিখলাম তা আমার কানে শোনা আর নানা জায়গা থেকে সংগ্রহ করা, কিন্তু 1336 সালের গোড়া থেকেই শুরু হলো আমার স্মৃতিচয়ন, প্রত্যক্ষ অভিজ্ঞতা। পিছন ফিরে চেয়ে মনে হয় মনটা যেন তার আগে একটা পর্দায় ঢাকা ছিল। বিচ্ছিন্ন 2-1টা বিশেষ ঘটনার দমকা হাওয়ায় চকিতে 1-8বার পর্দাটা সরে গেছে। 2-1টা ছবির রেখা আঁকা হয়েছে মনের পটে, কিন্তু এবার আর তা নয়। কোন নেপথ্য হতে সংকেত এলো জানি না, কাল পর্দাটা একটানে কে সরিয়ে নিল যেন। অপার বিস্ময়ে আমি 2 চোখ মেলে চাইলাম জগতের দিকে। ছবির পর ছবির মিছিল চলল মনের আঙিনায়। সবার পুরোভাগে এক বিরাট বর্ণাঢ্য আলেখ্য, রঙে রঙিন অপরূপ এক নিসর্গচিত্র। সে আলেখ্য দেবাত্মা হিমালয়ের, সে চিত্র রূপরম্যা শৈলসুতা দার্জিলিং নগরীর। পুরীর বাড়িতে মনটা বুঝি গতানুগতিকতার চাকায় পাক খাচ্ছিল। খেলছি, বেড়াচ্ছি, খাচ্ছি, ঘুমাচ্ছি, জ্ঞান হয়ে অবধি যে পরিমণ্ডল দেখছি তাতেই বড় হয়ে উঠছি ধীরে ধীরে। মনটাকে জাগাবার মতো চমক লাগানি কোনো কিছুতে, তাই বুঝি স্মৃতি সেখানে আচ্ছন্ন, তন্দ্রালস। কিন্তু সেই যে জীবনে প্রথম ট্রেনে ওঠা, কি ভিড়, কত অচেনা মানুষ, চলন্ত ট্রেনের জানলা হতে ছুটে চলা দুনিয়ার দৃশ্য, স্টেশনের পর স্টেশন, আলোর মালা আসছে আর মিলাচ্ছে। আধ ঘুমে আধ জাগরণে আমার শিশু মন নাড়া খেয়ে চমকে ওঠে বারবার। ভোরের আলোয় প্রকাণ্ড হাওড়া স্টেশন। আমরা ঘোড়ার গাড়িতে চলেছি। একটা নিচু হতে ক্রমে উঁচু জায়গায় চলেছে গাড়িগুলো। গাড়িও সব নতুন ধাঁচের। ওটা যে ব্যাকল্যান্ড ব্রিজ আর ওসব যে ট্রাম, বাস, মোটর, সেটা পরে জেনেছিলাম, কিন্তু চেনা হয়ে গিয়েছিল সেইবারই। যা দেখছি তার কোনোটাই পূর্ব পরিচিত নয়। আনকোরা নতুন বলেই মন ধরে রাখল তার স্মৃতি। সক্রিয় হয়ে উঠল স্মরণ শক্তি। হাওড়ায় গিয়ে যাদের বাসায় উঠলাম তাদের চেহারাও আর ভুলিনি। যদিও এরাই যে ফণীবাবু, সন্তোষ মা ও তাদের ছেলে মেয়ে, সেটা তখন ভালো করে বোধগম্য হয়নি। ওখান থেকে আবার মস্ত বড় একটা পাড়ি। শিয়ালদা স্টেশনে গিয়ে দার্জিলিং মেন ধরা। রাত্রের কথা মনে নাই, কিন্তু সকালবেলা পাহাড়ের গা বেয়ে ছোট ট্রেনের সেই পাক খেয়ে খেয়ে ওঠা। ক্রমেই উঁচুতে উঠে যাচ্ছি আমরা। মা বললেন এইটাই হিমালয় পাহাড়। কুয়াশা মাখা ঘন সবুজ বনানি, বড় বড় গাছ সোজা হয়ে উঠে গেছে আকাশমুখী। পাইন, দেবদারু, সরল না ওক, নাম জানি না, কিন্তু দেখে দেখি চোখ ফেরে না আর। আজও অক্ষয় হয়ে আছে সেসব স্মৃতি। ঠাকুরকে এর আগে কবে দেখেছি, কবে চিনেছি আমার মনে পড়ে না।
শুনেছি ছোটবেলায় প্রথম ঠাকুরকে দেখলে ভয়ে চিৎকার করে হামা টেনে পালাতাম। মায়েরা কোলে করে কাছে নিতে গেলে দুহাতে তাদের আগড়ে ধরে গায়ে মুখ গুজে চোখ বুজে তারস্বরে চেঁচাতাম। ঠাকুর দুঃখ পেয়ে বলতেন, আর সব ছোট বাচ্চা আমায় ছাড়তে চায় না, কোলে আসে খেলা করতে চায়, ও অমন করে কেন? কেন তা জানি না, বলতে পারি আমার দুর্ভাগ্য। মায়েদের অনুমান দাড়ি চুলে ঢাকা ঠাকুরের মূর্তি দেখে ভয় পেতাম। বেজায় ভীতু ছিলাম আমি। আমার সঙ্গে ভাব জমানোর জন্য রীতিমতো ঘুষ দিতে হয়েছে ঠাকুরকে। একবার ভ্রমণান্তে রাশি রাশি খেলনা পুতুল এনে সামনে সাজিয়ে বসে আমায় ডাকতেন। তখন নাকি এক পা দুপা করে কাছে গিয়ে দাঁড়াতাম। সেসব আমার মনেও পড়ে না। তাই স্পষ্ট বুঝতে পারি ঠাকুরকে এই চেনাটা নেহাত স্বার্থের চেনা। খেলনা আদায়ের ফন্দিতে ভাব করা কেবল, অন্তরে দাগ কাটেনি এক বিন্দু। আমার স্মৃতিতে ঠাকুর ধরা দিয়েছেন হিমালয়ের পটভূমিকায়। দার্জিলিং গিয়ে যেন তাকে ভালো করে দেখলাম, চিনলাম, বুঝি বা আত্মীয় বলে ভালোবাসতেও শুরু করলাম। তার চলাফেরা, কথাবার্তা, আহার বিহারের বৈশিষ্ট্য সেই প্রথম দৃষ্টি আকর্ষণ করেছিল। তারপর থেকে সব মনে আছে, ভুলিনি। অথচ এর আগে পর্যন্ত মনটা ফাঁকা, কারো স্থান নাই সেখানে, কোনো ছাপই পড়েনি। স্মৃতির এই প্রবোধনী কৃত্য সম্পন্ন করেছে নিশ্চয়ই দার্জিলিং, সেখানকার পরিস্থিতির অভিনবত্ব। তাই 36 সালের দার্জিলিং পর্ব আমার জীবনের মহেন্দ্র লগ্ন অমৃত যোগ। আমার বয়স তখন 4। জয় গুরু, জয় গুরু। আজ এই পর্যন্তই। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। জয় গুরু, জয় গুরু।